Hello everyone, how are you? How's the Josh? সো আমরা চলে এসেছি লেকচার নাম্বার 2তে। আর এই লেকচারে আমরা কি দেখব? এই লেকচারে আমরা দেখব হচ্ছে মুভি, অ্যানালিসিস অফ অ্যালগোরিদম পার্ট 1। ওকে, সো অ্যানালিসিস অফ অ্যালগোরিদম কি? অ্যানালিসিস অফ অ্যালগোরিদম হচ্ছে যে আমি বলেছিলাম লেকচার 1-এ, তা একবার বলে দিই রিক্যাপের জন্য, যে তোমার কাছে একটা প্রবলেম রয়েছে। এই প্রবলেমটা সলভ করার ধরো মাল্টিপল অ্যালগোরিদম এক্সিস্ট করে। তুমি ধরো দু রকম অ্যালগোরিদম লিখেছো, একটা হচ্ছে অ্যালগোরিদম 1, একটা হচ্ছে অ্যালগোরিদম 2। নাও একটা হচ্ছে অ্যালগোরিদম 1, একটা হচ্ছে অ্যালগোরিদম 2। না কোন অ্যালগোরিদমটা বেটার, কোনটা বেটার নয়? বেটার মিন্স কোন অ্যালগোরিদমটা কম টাইম নেয়, কোন অ্যালগোরিদমটা কম স্পেস নেয়, দ্যাট ইজ টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি রিলেটেড আলোচনা হবে। এই যে ডিটারমাইন করা, এই যে অ্যানালিসিস করা, এটাকেই আমরা কি বলি? অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। ওকে, সো আজকে আমরা কি ডিসকাস করব? আজকে আমরা মেনলি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। সো লেটস বিগিন। তো টাইম কমপ্লেক্সিটি বোঝার আগে আমরা একটা ছোট্ট গল্প দেখে নেব। ওকে, গল্পটা কি? গল্পটা হচ্ছে, এখানে আমি 4টে ছবি রেখেছি, ধরে নাও, জাস্ট ফর নাও, ওকে, মেনে নাও, ওকে, মেনে নেওয়াই জীবন। সো ধরে নাও এটা হচ্ছে তুমি, এটাও হচ্ছে তুমি, আর ধরে নাও এটাও হচ্ছে তুমি। ওকে, যাই হোক, তো আমি তোমাকে বললাম যে তোমার হাতে একটা ভারী জিনিস দিয়ে আমি বললাম যে আলমারি অবধি রেখে দিয়ে আসো। তুমি বললে বেশ, কোনো ব্যাপার নয়, আমি জিম করা মানুষ, আমার কাছে একটা ভারী জিনিস কোনো ব্যাপার নয়, বলে তুমি আলমারি অবধি এই জিনিসটা রেখে দিয়ে এলে। ডান। এবারে তোমার হাতে আমি 3খানা ভারী জিনিস দিয়ে বললাম যে ওই সেম আলমারিতে রেখে দিয়ে এসো। হুম, তো তুমি বললে এবারেও কোনো ব্যাপার না, তুমি রেখে দিয়ে এলে। এবারে আমি তোমাকে 5খানা ভারী জিনিস দিয়ে বললাম আলমারি অবধি রেখে দিয়ে এসো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 5টা জিনিস তুমি বললে এটাও কোনো ব্যাপার না, আমার কাছে রেখে দিয়ে এলে। ওকে, এবারে আমি যদি তোমার হাতে 50খানা জিনিস ধরিয়ে দিই, 50 অবজেক্টস, তো তুমি কি করবে? অবভিয়াসলি আলমারি অবধি যেতে তোমার বেশি টাইম লাগবে আগের টাইমগুলোর থেকে। কেন? বিকজ এখন তোমার হাতে 50খানা ভারী জিনিস রয়েছে, তো অবভিয়াসলি তোমার স্পিড কি হবে? কমে যাবে। আলমারি অবধি যাওয়ার যে স্পিড, আলমারি অবধি পৌঁছোতে তোমার বেশি টাইম লেগে যাবে। তার মানে এখানে কি হচ্ছে? নাম্বার অফ অবজেক্টস, নাম্বার অফ অবজেক্টস যত বাড়ছে, আলমারি অবধি পৌঁছোতে তোমার টাইম তত বেশি লাগছে। রাইট? বোঝা গেছে? ইয়েস, বোঝা গেছে, রাইট? তো এটার সাথে টাইম কমপ্লেক্সিটির কি রিলেশন? নেক্সট স্লাইডে আমরা একটা জিনিস দেখবো আর বুঝবো। ওকে, কানেক্ট করার চেষ্টা করব। তো আমরা জানি একটা অ্যালগোরিদমের ক্ষেত্রে ইনপুট থাকতে পারে, আউটপুট অবভিয়াসলি থাকবে। ইনপুট থাকতে পারে কেন বললাম? বিকজ একটা অ্যালগোরিদমের ক্ষেত্রে ইনপুট থাকতে পারে, নাও থাকতে পারে। ওকে, ম্যান্ডেটরি নয় যে ইনপুট থাকতেই হবে সব অ্যালগোরিদমের। বাট এখন জাস্ট নাও ওকে, আমরা এই লেকচারে ধরে নেব যে অ্যালগোরিদমের ইনপুট এক্সিস্ট করে। ওকে, যেই অ্যালগোরিদমগুলো আমরা ডিল করব বা যেই প্রোগ্রামগুলো আমরা ডিল করব তার ইনপুট এক্সিস্ট করে, আর আউটপুট তো মাস্ট, মানে এটা তো থাকবেই। ওকে, তো অ্যালগোরিদমের ক্ষেত্রে কি হয়? অ্যালগোরিদমের ক্ষেত্রে ইনপুট সাইজ যত গ্রো করে, মানে ইনপুট সাইজ যত বাড়ে, টাইম তত বাড়ে।
এগেন টাইম মানে কিসের টাইম? টাইম মানে এখানে রানিং টাইম অফ অ্যান অ্যালগোরিদমের কথা আমি বলছি। নাও এগেন ডাউট, হোয়াট ইজ রানিং টাইম অফ অ্যান অ্যালগোরিদম? রানিং টাইম অফ অ্যান অ্যালগোরিদম মানে হচ্ছে অ্যালগোরিদমটার সলিউশন অবধি পৌঁছতে কতটা টাইম লাগছে। ওকে, একটা অ্যালগোরিদমের সলিউশন অবধি পৌঁছতে কতটা টাইম লাগছে সেটাই হচ্ছে রানিং টাইম অফ অ্যান অ্যালগোরিদম। তো ইনপুট সাইজ মানে কি? ইনপুট সাইজ মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট। তাহলে একটা অ্যালগোরিদমের আমি যত ইনপুট সাইজ বাড়াবো, দ্যাট মিন্স নাম্বার অফ ইনপুট আমি যত গ্রো করব, ইনক্রিজ করব, টাইমও তত কী হবে? টাইমও তত গ্রো করবে, মানে টাইমও তত বেশি লাগবে। বোঝা গেল? জাস্ট লাইক আগের এক্সাম্পলে যেমন হচ্ছিল যে অবজেক্ট নাম্বার মানে নাম্বার অফ অবজেক্ট যত বাড়াচ্ছিলাম, আলমারি অবধি পৌঁছতে আমার টাইম তত বেশি লাগছিল। সিমিলারলি অ্যালগোরিদমের কেসে কি হচ্ছে, ইনপুট সাইজ মানে নাম্বার অফ ইনপুট। ইনপুট সাইজ কথার মানে কি? ইনপুট সাইজ মানে হচ্ছে নাম্বার অফ ইনপুট যত আমার বাড়ছে, নাম্বার অফ, শর্টে লিখব ইনপুট, আইপি লিখছি, ওকে, নাম্বার অফ ইনপুট যত আমার বাড়ছে, রানিং টাইম অফ অ্যান অ্যালগোরিদম তত কি হচ্ছে? বাড়ছে। দ্যাট মিন্স সলিউশন অবধি পৌঁছতে অ্যালগোরিদমের বেশি টাইম লাগছে। এখন এই যে ডায়নামিক্সটা, ইনপুট সাইজ আর টাইমের মধ্যে যে এই যে রিলেশনটা, এটা মাপার কি কোনো উপায় রয়েছে? ইজ দেয়ার এনি ওয়ে টু মেজার দিস? ইয়েস, উই হ্যাভ। অ্যান্ড গেস হোয়াট দ্য নেম অফ ইস? দ্য নেম অফ দিস ইজ টাইম কমপ্লেক্সিটি। ওকে, সো টাইম কমপ্লেক্সিটি জিনিসটা কি? টাইম কমপ্লেক্সিটি জিনিসটা আমরা পরের স্লাইডে দেখব। সো হোয়াট ইজ টাইম কমপ্লেক্সিটি? Time complexity of an algorithm is a mathematical function. ফাংশন আমরা সবাই পড়েছি বা হয়তো পরেও পড়ব, যে এফ দিয়ে আমরা ডিনোট করি আর ভিতরে কি থাকে? ভেরিয়েবল থাকে। ওকে, তো এখানেও টাইম কমপ্লেক্সিটি জিনিসটাও একটা ফাংশন। ওকে, যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি আর ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখি? এন। ওকে, প্যারেন্থেসিসের ভিতরে এন লিখি। টিটা কি রিপ্রেজেন্ট করছে? টিটা, ক্যাপিটাল টিটা রিপ্রেজেন্ট করছে টাইমকে। আর স্মল এনটা কি রিপ্রেজেন্ট করছে? স্মল এন কেন, ক্যাপিটাল এনও আমি এখানে দিতে পারি, নোটেশন ওয়াইজ ওটা ভ্যারি করে। তো এই স্মল এনটা ডিনোট করছে হচ্ছে ইনপুট সাইজ, মানে নাম্বার অফ ইনপুট। ওকে, তো টাইম কমপ্লেক্সিটি কি? টাইম কমপ্লেক্সিটি অফ অ্যান অ্যালগোরিদম ইজ আ ম্যাথামেটিক্যাল ফাংশন দ্যাট রিপ্রেজেন্ট, যেটা বোঝায়, কি বোঝায়? দ্য নাম্বার অফ বেসিক অপারেশনস পারফর্মড বাই দ্য অ্যালগোরিদম। তোমরা যদি লেকচার 1 দেখে থাকো তোমরা জানবে যে একটা অ্যালগোরিদমের কি থাকে? মাল্টিপল স্টেপ থাকে। আর প্রত্যেকটা স্টেপে কি থাকে? প্রত্যেকটা স্টেপে কিছু ফান্ডামেন্টাল অপারেশন থাকে। সেই ফান্ডামেন্টাল, সেই বেসিক অপারেশনগুলো সলভ করতে করতে আমরা কি করি? একটা টাইমে সলিউশন অবধি পৌঁছে যাই, যেখানে পৌঁছে গিয়ে আমরা অ্যালগোরিদমটা স্টপ করে দিই, রাইট? তো এটাই বলছে যে টাইম কমপ্লেক্সিটি সেটাই রিপ্রেজেন্ট করছে যে একটা অ্যালগোরিদম কতগুলো বেসিক অপারেশন পারফর্ম করে ফর অ্যান ইনপুট সাইজ এন। একটা ইনপুট সাইজ এনের জন্য, ধরো এন মানে যা খুশি হতে পারে, ধরো এন হচ্ছে 5, তাহলে 5টা ইনপুটের জন্য একটা অ্যালগোরিদম কতগুলো অপারেশন পারফর্ম করছে প্রত্যেকটা স্টেপে, বা 6টা ইনপুট, এন ধরো 6, তাহলে 6টা ইনপুটের জন্য একটা অ্যালগোরিদম কতগুলো ফান্ডামেন্টাল অপারেশন, কতগুলো বেসিক অপারেশন পারফর্ম করছে, এই যে রিলেশনশিপটা, সেটা কে ডিনোট করছে? সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি ডিনোট করছে। It describes how the running time grows with increasing input size. এটাই হচ্ছে মেন কথা। কি কথা? যে ইনপুট সাইজ গ্রো করার সাথে সাথে, ইনপুট সাইজ ইনক্রিজ হওয়ার সাথে সাথে টাইম কত লাগছে, টাইমটা কিভাবে গ্রো করছে, এই যে ডায়নামিক্সটা টাইম আর ইনপুট সাইজের মধ্যে, এই যে ডায়নামিক্সটা, এই যে রিলেশনশিপটা, সেটা কে ডিনোট করছে? সেটা ডিনোট করছে বা ডিসক্রাইব করছে টাইম কমপ্লেক্সিটি। তো পরীক্ষায় যদি আসে হোয়াট ইজ টাইম কমপ্লেক্সিটি, তোমরা এটা লিখে আসতে পারো। ওকে, সো এবার আমরা দেখব
যে টাইম কমপ্লেক্সিটি আমরা মেজার করব কি করে, ওকে, আমরা মাপবো কি করে, যে টাইম কমপ্লেক্সিটিকে মাপার উপায় কি, ওকে, হাউ টু ক্যালকুলেট টাইম কমপ্লেক্সিটি, ওকে। সো নেক্সট স্লাইডে আমরা ওটা দেখে নেব। সো লেটস সি, নাও লেটস সি অ্যান এক্সাম্পল, ওকে। ধরো দুজন পার্সন রয়েছে, একজন হচ্ছে এ আর একজন হচ্ছে বি। এদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, কি কম্পিটিশন, কোডিং কম্পিটিশন। তো একটা প্রোগ্রাম এদেরকে লিখতে দেওয়া হয়েছে, যে সলভ করবে আগে সে কী হবে, সে হয়ে যাবে উইনার। তো দেখা গেল যে এ যে পার্সন আর বি যে পার্সন দুজনেই সেম অ্যালগোরিদম ইউজ করছে ওই প্রোগ্রামটা লেখার জন্য, ওকে। দ্যাট মিন্স দুজনের ব্রেন সেমভাবেই চলছে। এবার আমি একটা স্টপ ওয়াচ নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার প্ল্যান ছিল যে এদের দুজন যেই প্রোগ্রামটা রান করবে ওদের কম্পিউটারে, আমি কি করব, স্টপ ওয়াচটা অন করে দেবো। আর যেই এদের দুজনের প্রোগ্রাম এক্সিকিউট হয়ে যাবে, আমি কি করব, স্টপ ওয়াচটা অফ করে দেবো, ওকে। তো দেখা গেল যে সেম অ্যালগোরিদম এরা দুজন ইউজ করেছে, তা সত্ত্বেও এ যে পার্সন তার কম্পিউটারে প্রোগ্রামটা রান করতে, প্রোগ্রামটা এক্সিকিউট করতে কম টাইম লাগলো। আর যে বি যে পার্সন, এও সেম অ্যালগোরিদমই ইউজ করেছিল, তাও এর কম্পিউটারে প্রোগ্রামটা রান করতে, এক্সিকিউট হতে বেশি টাইম লাগলো। এখন প্রশ্ন হচ্ছে কেন, তোমাদের মনেও প্রশ্ন আসছে কেন এটা হলো, কারণ দুজনে তো সেম অ্যালগোরিদম ইউজ করেছে, তাহলে দুজনের সেম টাইম লাগার কথা, রাইট। ইনপুট সাইজও সেমই ছিল, দুজনের প্রোগ্রামের ইনপুট সাইজও সেমই ছিল, তাহলে তো দুজনের মানে টাইম তো একই লাগার কথা, রাইট। তাহলে আমি বলে রাখি যে টাইম কমপ্লেক্সিটিকে অ্যাকচুয়ালি আমরা এইভাবে টাইম দিয়ে মেজার করি না। উই ডু নট মেজার টাইম কমপ্লেক্সিটি উইথ টাইম, অ্যাকচুয়াল এক্সিকিউশন টাইম। এখন অর্ধেকজন কনফিউজড হয়ে গেছো যে কেন, রাইট। সো এই কেনর উত্তর আমরা পরের স্লাইডে দেখব, যে কেন আমরা অ্যাকচুয়াল টাইম দিয়ে টাইম কমপ্লেক্সিটি মেজার করি না। তাহলে আমরা দেখে নেব যে ওয়াই ইজ টাইম কমপ্লেক্সিটি নট মেজার্ড ইউজিং অ্যাকচুয়াল এক্সিকিউশন টাইম। তো অ্যাকচুয়াল এক্সিকিউশন টাইম শুধুমাত্র অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে না, এছাড়াও অনেকগুলো এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন ধরো সিপিইউ, এ ফাস্টার সিপিইউ এক্সিকিউট দ্য সেম অ্যালগোরিদম মোর কুইকলি দ্যান আ স্লোয়ার সিপিইউ। যেই সিপিইউটা ফাস্ট হবে সে কী করবে, অ্যালগোরিদমটাকে এক্সিকিউট করবে তাড়াতাড়ি, আর যে সিপিইউটা স্লো হবে সে স্লোলি কী করবে, এক্সিকিউট করবে অ্যালগোরিদমকে। আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি সেটার উপরেও ডিপেন্ড করে। হতে পারে আমি সি প্রোগ্রামে যখন লিখলাম একটা অ্যালগোরিদমকে, তখন সেটা ফাস্ট রান করলো, আর যখন পাইথনে লিখলাম সেটা ধরো স্লো রান করলো, হতেই পারে। কম্পাইলার বা ইন্টারপ্রিটারের উপরও কী হয়, ডিপেন্ড করে অ্যাকচুয়াল এক্সিকিউশন টাইম। যে ডিফারেন্ট কম্পাইলার অর ইন্টারপ্রিটার পারফর্ম ডিফারেন্ট অপটিমাইজেশন অ্যাফেক্টিং এক্সিকিউশন টাইম, ওকে। সিস্টেম এনভায়রনমেন্ট মানে কতটা র্যাম অ্যাভেলেবেল রয়েছে, অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করছে, ব্যাকগ্রাউন্ডে আমি কী কী প্রসেস চালু করে রেখেছি, ওকে, সিস্টেম লোড, এই এটসেট্রা এক্সিকিউশন টাইমটাকে কী করতে পারে, আমাকে অল্টার করতে পারে, অ্যাফেক্ট করতে পারে। ইনপুট সাইজের উপর তো ডিপেন্ড করেই, আমরা দেখেছি যে ইনপুট সাইজ যত বাড়ে টাইম কমপ্লেক্সিটি মানে টাইম তত কী হয়, বাড়ে, রাইট। রানিং টাইম অফ অ্যান অ্যালগোরিদম তত বাড়ে। সো লাস্টে একটা কনক্লুশন লিখেছি যে দেয়ারফোর ইনস্টিড অফ মেজারিং অ্যাকচুয়াল এক্সিকিউশন টাইম মেজার আমরা না করে আমরা কী করি, আমরা কাউন্ট করি নাম্বার অফ এলিমেন্টারি বা ফান্ডামেন্টাল বা বেসিক অপারেশন, যেগুলো কী করে, যেগুলো একটা অ্যালগোরিদম কী করে, পারফর্ম করে। দিস গিভস দ্য মেশিন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট মেজার অফ এফিসিয়েন্সি। মানে আমি যদি অ্যাকচুয়াল টাইম মেজার করতে যাই, তাহলে আমার মেশিন টু মেশিন সেটা ভ্যারি করবে, সিপিইউ টু সিপিইউ ভ্যারি করবে, র্যাম টু র্যাম ভ্যারি করবে, কম্পাইলার টু ইন্টারপ্রিটার, কম্পাইলার ডিফারেন্ট কম্পাইলারের উপর ভ্যারি করবে, ডিফারেন্ট ইন্টারপ্রিটারের উপর ভ্যারি করবে, ওকে। সো অ্যাকচুয়াল টাইম আমরা মেজার করব না, আমরা চাইছি এমন একটা উপায় বার করতে টাইম কমপ্লেক্সিটি মাপার, যেটা হবে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, কোনো ল্যাঙ্গুয়েজের উপর, মানে ল্যাঙ্গুয়েজ মিনস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করবে না, কোনো মেশিন পার্টিকুলার কোনো মেশিনের উপর ডিপেন্ড করবে না। এরকম একটা উপায় আমরা খোঁজার চেষ্টা করছি, আর এরকম যে উপায় সেটাকে আমরা বলি স্টেপ কাউন্ট মেথড। স্টেপ কাউন্ট মেথড কি, স্টেপ কাউন্ট মেথডে আমরা
প্রত্যেকটা স্টেপে কতগুলো অপারেশন পারফর্ম হচ্ছে, সেই অপারেশনগুলো কতবার পারফর্ম হচ্ছে সেটা আমরা নোটিস করি। আলটিমেটলি আমরা কি করি, টোটাল অপারেশন বার করি, সেইখান থেকে আমরা টাইম কমপ্লেক্সিটি মেজার করি, যেটা আমরা পরের স্লাইডে দেখব। সো স্টেপ কাউন্ট মেথডের অনেকগুলো এক্সাম্পল এবার আমরা সলভ করব, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা যে হোয়াট ইজ স্টেপ কাউন্ট মেথড। ওকে, সো লেটস সি। তো আমরা প্রথম এক্সাম্পল দেখব স্টেপ কাউন্ট মেথডের, সেটা কি বলছে, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1। ওকে, তো এখানে একটা সিম্পল একটা প্রোগ্রাম লিখেছি, প্রোগ্রামের জাস্ট একটা সেগমেন্ট লিখেছি, সেটা কি না, এটা স্মল আই হবে। ওকে, স্মল আই হবে, ইন্টিজার সাম ইকুয়াল টু 0 ফর ইন্টিজার আই ইকুয়াল টু 1 আর 2 আই লেস দেন ইকুয়াল টু 5 আই প্লাস প্লাস সাম ইকুয়াল টু সাম প্লাস আই। ওকে, একটা ছোট্ট একটা কোডের সেগমেন্ট এখানে আমি রেখেছি। তো আমার প্ল্যান কি, আমার প্ল্যান হচ্ছে এই ছোট্ট সেগমেন্ট অফ কোডে কতগুলো এলিমেন্টারি অপারেশন হচ্ছে সেটা বার করা। ঠিক আছে, তো এখানে আমি একটা ছক করে রেখেছি, এখানে নাম্বার অফ ইটারেশন লিখব, আই এর ভ্যালু কী হচ্ছে ইটারেশনে সেটা লিখব, কন্ডিশন চেক করব, তারপরে এই যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই মানে সামের ভ্যালু কত হচ্ছে সেটা দেখব, নিউ সাম দেখব, আর আই এর ভ্যালু আপডেট হচ্ছে কত করে, এক এক করে, রাইট, আই প্লাস প্লাস লেখা আছে মানে আই ইকুয়াল টু আই প্লাস 1 হচ্ছে, তো আই এর ভ্যালু আপডেট হচ্ছে মানে আপডেটেড ভ্যালু অফ আইটা এখানে লিখব। ওকে, তো ইনিশিয়ালি দ্যাট মিনস শুরুতে আই এর ভ্যালু কত রয়েছে, দেখো শুরুতে আই এর ভ্যালু 1 রয়েছে, দ্যাট মিনস আই একটা ভেরিয়েবল রয়েছে, তাকে আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। এটা করতে আমার কতগুলো অপারেশন লাগছে, একটাই অপারেশন। আমি জাস্ট আই একটা ভেরিয়েবল রয়েছে, তার মধ্যে 1কে আমি কী করলাম, 1কে আমি ইনিশিয়ালাইজ করলাম, 1কে আমি অ্যাসাইন করলাম। ওকে, এটা করতে আমার একটাই অপারেশন লাগছে, একটাই অপারেশন পারফর্ম হচ্ছে। আর শুরুতে সামের ভ্যালু কত রয়েছে, শুরুতে সামের ভ্যালু রয়েছে 0, দ্যাট মিনস সাম একটা ভেরিয়েবল রয়েছে, একটা ভেরিয়েবলে রয়েছে সাম, সেটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, সেটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এটা করতেও আমার কতগুলো অপারেশন লাগবে, একটাই অপারেশন পারফর্ম করতে হবে। ওকে, এবার দেখা যাক লুপের ভিতরে আমরা কিভাবে এগোবো। তো যখন ফার্স্ট ইটারেশন ফার্স্ট ইটারেশন আমার হচ্ছে, তখন আই এর ভ্যালু কত, তখন আই এর ভ্যালু দেখো 1, রাইট। তো কন্ডিশন চেক হবে 1 কি লেস দ্যান ইকুয়াল টু 5, তো কন্ডিশন চেক হবে কি কন্ডিশন, যে 1 কি লেস দ্যান ইকুয়াল টু 5, ইয়েস ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু। যদি ট্রু হয় তাহলে কি হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, দ্যাট মিনস সামের এখন ভ্যালু কত, সামের এখন ভ্যালু হচ্ছে 0, তো 0 প্লাস আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 1, নিউ সাম কত হয়ে গেল 1, আর আই এর ভ্যালু কী হয়ে যাবে, আই এর ভ্যালু কী হবে, আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে কত হবে, 1 বেড়ে যাবে, আগে কত ছিল 1 ছিল, এখন 1 প্লাস 1 কত, আই এর ভ্যালু 2 হয়ে যাবে। এখন এই আই এর ভ্যালুটা, আপডেটেড আই এর ভ্যালুটাই এখন আমার আই এর ভ্যালু হয়ে যাবে সেকেন্ড ইটারেশনে, রাইট, বেসিক লুপ একটা। এখন আবার কন্ডিশন চেক হবে যে 2 কি লেস দ্যান ইকুয়াল টু 5, 2 কি আমার লেস দ্যান ইকুয়াল টু 5, কন্ডিশন কী হবে, ট্রু হবে, তো সাম ইকুয়াল টু সাম প্লাস আই হবে, সামের ভ্যালু কত ছিল 1 ছিল, তাহলে 1 প্লাস আই এর এখন ভ্যালু কত 2, তাহলে 1 প্লাস 2, নিউ সাম কত হয়ে যাবে 3, আর আই এর ভ্যালু কী হয়ে যাবে, আপডেট হয়ে 3 হয়ে যাবে। কেন, বিকজ এক এক করে বাড়ছে। এরকম চলতে 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 যখন আমরা 5-এ পৌঁছাবো, ওকে, তখন আবার কন্ডিশন চেক হবে যে আই এর ভ্যালু 5 রয়েছে, 5 কি লেস দ্যান ইকুয়াল টু 5, ইয়েস ট্রু। তাহলে ট্রু যদি হয় তাহলে লুপের ভিতরে যেটা রয়েছে মানে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এটা কী হবে, এক্সিকিউট হবে। আগে সামের ভ্যালু কত ছিল 10 ছিল, তাহলে 10 প্লাস এখন আই এর ভ্যালু কত 5, তাহলে 10 প্লাস 5, এখন সামের ভ্যালু কত হলো 15, তাহলে আই এর ভ্যালু আপডেট হয়ে কত হবে লাস্টে
6 হয়ে যাবে। যখন এবার 6 হলো আই এর ভ্যালু, লাস্ট ইটারেশন, মানে ইটারেশন এটা হবে না অ্যাকচুয়ালি, ইটারেশন কমপ্লিট হয়ে গেছে, যখন আই এর ভ্যালু 6 হবে তখন কি হয়ে যাবে, তখন আবার কন্ডিশন চেক হবে যে 6 কি লেস দ্যান ইকুয়াল টু 5, 6 কি লেস দ্যান ইকুয়াল টু 5, না, কন্ডিশন কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস আই যেটা লুপের ভিতরে ছিল সেটা কি হবে, নট এক্সিকিউটেড। নিউ সাম এখন কত হয়ে যাবে, 15ই থাকবে, বিকজ এটা তো এক্সিকিউট হলোই না ফর সিক্স ইটারেশন বলে এখানে কিছু নেই। এই এন্ডের জন্য কি হবে, এই সাম ইকুয়াল টু সাম প্লাস আইটা এক্সিকিউট হলোই না। কেন হলো না, বিকজ কন্ডিশনই ফলস হয়ে গেছে, আমরা জানি একটা ফর লুপ কী করে চলে, ফর লুপ আগে কন্ডিশন চেক করবে, তারপরে দেখবে যে লুপের ভিতরে কী রয়েছে সেটা, তারপরে এক্সিকিউট হবে যদি কন্ডিশন ট্রু হয়। আর কন্ডিশন ট্রু হবে, তারপরে এক্সিকিউশন হবে, তারপরে কী হবে, আপডেশন হবে। তো আপডেশন হওয়ারও এখানে কোনো চান্স নেই। তো লুপটা কী হয়ে যাবে, টার্মিনেট করে যাবে, মানে লুপ থেমে যাবে। বোঝা গেছে? যদি না বোঝা যায় একটু রিওয়াইন্ড করে বারবার এই জিনিসটা একটু দেখো, ওকে? আর লিখতে লিখতে দেখবে, ওকে? শুধু ভিডিও দেখবে না, হাতে হাতে লিখে লিখে ভিডিওটা দেখবে। নেক্সট দেখো, তাহলে এই যে স্টেটমেন্ট কতগুলো রয়েছে দেখো, স্টেটমেন্ট এখানে এই কতগুলো স্টেটমেন্ট রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা। সাম ইকুয়াল টু 0, মানে সাম একটা ভেরিয়েবল রয়েছে, তার মধ্যে আমি 0কে অ্যাসাইন করলাম। এটা করতে কতগুলো অপারেশন লাগছে, একটাই অপারেশন লাগছে, এক্সিকিউটেড অনলি ওয়ান্স বিফোর দ্য লুপ, রাইট? সিমিলারলি আই ইকুয়াল টু 1, এটা কি, এটাও দেখো ভালো করে, আই একটা ভেরিয়েবল রয়েছে, আচ্ছা এটা স্মল আই হবে, হ্যাঁ, আই একটা ভেরিয়েবল রয়েছে, তার মধ্যে আমি 1কে কী করছি, অ্যাসাইন করছি। এটা করতেও আমার একটাই অপারেশন লাগবে, লুপ ভেরিয়েবল ইনিশিয়ালাইজড অনলি ওয়ান্স। কন্ডিশন কতবার চেক হয়েছে একবার চেক করো, কন্ডিশন কতবার চেক হয়েছে, 1বার 2বার 3বার 4বার 5বার 6বার, 6বার কিন্তু কন্ডিশন চেক হয়েছে। আমি বলছি না যে কতবার ট্রু হয়েছে, আমি বলছি কতবার কন্ডিশন চেক হয়েছে। কন্ডিশন চেক হয়েছে 6বার। তো যখন আই লেস দ্যান ইকুয়াল টু 5 ছিল তখন কন্ডিশন কি হয়েছে, 6বার চেক হয়েছে। 6 মানে কি 5 প্লাস 1 বলতে পারি, 6 মানে কি 5 প্লাস 1। আর সাম ইকুয়াল টু সাম প্লাস আই এটা কতবার হয়েছে, মানে লুপের ভিতরে এই যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই এটা কতবার হয়েছে, এটা 5বার হয়েছে। কি করে দেখো, 1বার 2বার 3বার 4বার 5বার। তো যখন আই লেস দ্যান ইকুয়াল টু 5 আছে তখন সাম ইকুয়াল টু সাম প্লাস আইও 5বারই হয়েছে। আর আই এর ভ্যালু কতবার আপডেট হয়েছে, আই প্লাস প্লাস কতবার হয়েছে দেখো, 1বার 2বার 3বার 4বার 5বার। আই এর ভ্যালু আপডেটও হয়েছে 5বার, ওকে? তাহলে টোটাল আমার কতগুলো অপারেশন রয়েছে, টোটাল অপারেশন হচ্ছে 1 প্লাস 1 প্লাস 6 প্লাস 5 প্লাস 5। এটা কি আমার টোটাল নাম্বার অফ অপারেশন। করলে কত হবে, 1 প্লাস 1 2, 2 প্লাস 6 8, 8 প্লাস 5 23, 23 প্লাস 5 28। তাহলে টোটাল নাম্বার অফ অপারেশন কি, টোটাল নাম্বার অফ অপারেশন হচ্ছে 28, ওকে? এখন ভালো করে শুনবে, যখন আমরা শুধু একটা কনস্ট্যান্ট পাবো, 28টা কি শুধু একটা কনস্ট্যান্ট, 28-এর সাথে কি এরকম কিছু রয়েছে 28n বা 28n স্কোয়ার, এরকম কি কিছু রয়েছে, নেই। যখন শুধু কনস্ট্যান্ট পাবে, জাস্ট নাও আজকের জন্য শুনে নাও, এর এক্সপ্লেনেশন ডিটেলে পরের লেকচারে আমরা দেব। সো যখন শুধু কনস্ট্যান্ট পাবে সেটাকে আমরা কি লিখব, বিগো অফ 1। তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হয়ে গেল এই অপারেশনটার, মানে এই প্রোগ্রামটার, tn, টাইম কমপ্লেক্সিটিকে এভাবে আমরা লিখি, tn ইজ ইকুয়াল টু বিগো অফ 1। কেন বিগো অফ 1 হলো সেটার এক্সপ্লেনেশন পরের ভিডিওতে
আমরা দেখব। বিগো জিনিসটা কি, বিগো অফ 1, বিগো অফ n, এগুলো আমরা পরের ভিডিওতে দেখব। জাস্ট আজকের জন্য শুনে নাও যে যখন শুধু কনস্ট্যান্ট পাবে, শুধু কনস্ট্যান্ট, ওকে, 28n স্কোয়ার নেই, 20n লগ এন নেই, কিচ্ছু নেই, মানে এরকম কিচ্ছু নেই, 28 লগ এন লগ এন কিছুই নেই, শুধু কনস্ট্যান্ট আমরা পাচ্ছি, রাইট? 28 কেন, এই জায়গায় যদি সাপোজ তুমি কোনোভাবে ধরো 5 পেলে সাপোজ, তাহলে সেক্ষেত্রেও আমি কি লিখতাম, সেক্ষেত্রেও আমি লিখতাম বিগো অফ 1 হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। সাপোজ তুমি 100 পেলে, সেক্ষেত্রেও লিখবে বিগো অফ 1। তার মানে আমি এটা বলতে চাইছি যে কোনো কনস্ট্যান্ট পেলেই সেটাকে আমরা বিগো অফ 1 লিখব। ক্লিয়ার? তো নেক্সট এক্সাম্পল আমরা দেখব। ওকে, এক্সাম্পলটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই এক্সাম্পলটা ক্লিয়ার হবে। ওকে, কি বলছে দেখো, এটা এক্সাম্পল নাম্বার 2। ইন্টিজার সাম ইকুয়াল টু 0 ফর ইন্টিজার I ইকুয়াল টু 1, I লেস দেন ইকুয়াল টু n, I প্লাস প্লাস সাম ইকুয়াল টু সাম প্লাস I। তো একটা ছোট চেঞ্জ হয়েছে, আগে কি ছিল, I লেস দেন ইকুয়াল টু 5 ছিল আমার কন্ডিশন, এখন I লেস দেন ইকুয়াল টু কী আছে, I লেস দেন ইকুয়াল টু n অবধি আমার লুপটা চলবে। ওকে, তো যখন 5 ছিল, ভালো করে দেখবে, যখন আমার 5 ছিল তখন কন্ডিশন কতবার চেক হচ্ছিল, 6 বার। এখন কি হবে, n আছে, I লেস দেন ইকুয়াল টু n আছে, তাহলে কন্ডিশন কতবার চেক হবে, n প্লাস 1 টাইম। আগে এই যে সাম ইকুয়াল টু সাম প্লাস I, মানে লুপ বডি কতবার এক্সিকিউট হচ্ছিল, 5 বার, যখন I লেস দেন ইকুয়াল টু 5 ছিল। এখন I লেস দেন ইকুয়াল টু n রয়েছে, তাহলে কতবার এক্সিকিউট হবে লুপ বডিটা, মানে সাম ইকুয়াল টু সাম প্লাস I, এটা কতবার এক্সিকিউট হবে, n বার। আগে ইনক্রিমেন্ট মানে আপডেশন, I এর ভ্যালু কতবার বাড়ছিল, 5 বার, যখন I লেস দেন ইকুয়াল টু 5 ছিল। এখন I লেস দেন ইকুয়াল টু n রয়েছে, তাহলে এখন I প্লাস প্লাস কতবার হবে, n বার। বাকি দেখো, ইন্টিজার সাম ইকুয়াল টু 0, মানে সাম একটা ভেরিয়েবল রয়েছে, তার মধ্যে 0কে আমি অ্যাসাইন করছি, এটা করতে আমার একটাই অপারেশন লাগবে। সিমিলারলি ইন্টিজার I ইকুয়াল টু 1, মানে এটা করতেও আমার কি লাগবে, একটাই অপারেশন লাগবে। ওকে, বিকজ এগুলো লুপের অ্যাকচুয়ালি বাইরে হচ্ছে, ইনিশিয়ালাইজ করছি আমি, রাইট? সো টোটাল অপারেশন কত হচ্ছে, টোটাল অপারেশন হচ্ছে 1 প্লাস 1 প্লাস n প্লাস 1 প্লাস n প্লাস n প্লাস n করলে কত হচ্ছে, করলে হচ্ছে আমার 3n প্লাস 3n প্লাস 3। এখন ভালো করে বুঝবে, সরি, এখন ভালো করে বুঝবে যে 3n প্লাস 3, এই যে এখানে কি শুধু কনস্ট্যান্ট রয়েছে, মানে শুধু কনস্ট্যান্ট টার্ম না, শুধু কনস্ট্যান্ট টার্ম নেই, 3n এটার একটা ভেরিয়েবল, রাইট? বিকজ 3 একটা কনস্ট্যান্ট, তার সাথে n রয়েছে, n এর ভ্যালু যা খুশি হতে পারে, n এর ভ্যালু তো যা খুশি হতে পারে, সেটা ইউজারের উপর ডিপেন্ড করছে। তো ইটসেলফ 3nটা ইটসেলফ কি একটা ভেরিয়েবল, বাট এই 3টা হচ্ছে কনস্ট্যান্ট, রাইট? তো যখন এই ভেরিয়েবল আর কনস্ট্যান্ট একসাথে থাকবে, আমরা কি করব, ভেরিয়েবলটাকে ইগনোর করব। यस, इग्नोर। हाँ, तो फिर से इग्नोर का बात आ गया, खैर कोई नहीं। সো 3n প্লাস 3 এই যে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে আমরা ইগনোর করব। ওকে, তো ইগনোর করলে কি হবে, পড়ে থাকবে শুধু 3n। ওকে, এবার এই 3n এর মধ্যে এই 3টা কি, শুধু এই 3টা, শুধু এই 3টার কথা বলছি, এই 3n এর মধ্যে এই যে 3n লেখা আছে, তার মধ্যে শুধু এই 3টা কি, একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, তাহলে সেটাকে আমরা কি করব, ইগনোর করব। তাহলে ইগনোর করলে কি পড়ে থাকবে, ইগনোর করলে পড়ে থাকবে হচ্ছে n, আর এটাকে আমরা এইভাবে লিখব, বিগো অফ n। তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হয়ে গেল, বিগো অফ n। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যখনই আমার হায়ার অর্ডার টার্ম আর লোয়ার অর্ডার টার্ম পাশাপাশি থাকবে, আমরা সবসময় হায়ার অর্ডার টার্মটাকেই নেব। মানে এক্সাম্পল হচ্ছে, সাপোজ ধরো এখানে আমি লিখছি, ধরো এরকম রয়েছে 4n স্কোয়ার প্লাস 4n প্লাস 2n।
তোমরা আমাকে বলো যে হায়ার অর্ডার টার্ম কে, মানে কে সবচেয়ে বড়, 4n স্কোয়ার নাকি 2n? কোনটা বড় মনে হচ্ছে? 4n স্কোয়ার। কেন? বিকজ এটা হচ্ছে n স্কোয়ার আর এটা হচ্ছে n, রাইট? তো কোনটা বড়? n স্কোয়ার বড়। সো আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, এগুলো ডিটেলে আলোচনা হবে আমরা যখন অ্যাসিম্পটোটিক নোটেশন পড়বো, ওকে? সো হায়ার অর্ডার টার্মকে আমরা সবসময় নেব, লোয়ার অর্ডার টার্ম সেগুলোকে আমরা ইগনোর করব। তাহলে লোয়ার অর্ডার টার্ম এখানে কি 2n, ওটাকে ইগনোর করো, পড়ে থাকলো কে 4n স্কোয়ার। 4n স্কোয়ারের মধ্যে 4টা কি? 4টা হচ্ছে একটা কোএফিসিয়েন্ট, একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, তাহলে সেটাকে ইগনোর করো, করলে কি হবে? বিগো অফ n স্কোয়ার পড়ে থাকবে। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটার সাথে এই এক্সাম্পলের কোনো কানেকশন নেই, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলছি যে অ্যাকচুয়ালি আমরা কী করে ইগনোর করছি বা কেন করছি। আচ্ছা, কেন করছি সেটার উত্তর আমরা পরের ভিডিওতে দেবো, বাট কী করছি, ইগনোর করছি, কিভাবে করছি সেটা আমি বললাম, যে হায়ার অর্ডার টার্মটাকে আমরা নেব, লোয়ার অর্ডার টার্ম ইগনোর করব, ওকে? সো এই গেল। তাহলে আগের যে এইটুকুনি যে কোড অফ সেগমেন্ট বা সেটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগো অফ এন, ওকে? সো নেক্সট এক্সাম্পল আমরা দেখব। এটা আমি একটা কথা লিখেছি, কি কথা? যে নাম্বার অফ ইটারেশন হচ্ছে লাস্ট ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু প্লাস 1। দেখো, লুপ দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ইনক্রিজিং লুপ, একটা হচ্ছে ডিক্রিজিং লুপ, ঠিক আছে? ইনক্রিজিং লুপ মানে আই এর ভ্যালু ছোটো থেকে বড় হচ্ছে, যেমন এখানে আই এর ভ্যালু 1 থেকে স্টার্ট হচ্ছে, তারপরে আপডেট হচ্ছে, আই প্লাস প্লাস হচ্ছে, মানে আই এর ভ্যালু 2 হবে, 3 হবে, 4 হবে, এরকম করতে করতে এন অবধি যাবে। তো যখন এই রকম তুমি লুপ দেখতে পাবে, এই ঠিক পার্টিকুলার এই রকম, তখন নাম্বার অফ ইটারেশন বার করার একটা ছোট্ট ফর্মুলা আমি এখানে লিখেছি, সেটা হচ্ছে কি? লাস্ট ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু প্লাস 1। লাস্ট ভ্যালু মানে এন, এন হচ্ছে এখানে লাস্ট ভ্যালু, ফার্স্ট ভ্যালু কি? 1 প্লাস 1 করলে কত হচ্ছে? এন। তাহলে নাম্বার অফ ইটারেশন কত হবে? এন। এন যা খুশি হতে পারে, 5 হতে পারে, 4 হতে পারে, 100 হতে পারে, হোয়াট এভার, ইন্টিজার হতে হবে, রাইট? আচ্ছা, উল্টো একটা ডিক্রিজিং লুপও হতে পারে। ডিক্রিজিং লুপ মানে আই এর ভ্যালু শুরুতে ধরো কিছু ছিল, সেখান থেকে আস্তে আস্তে 1 হচ্ছে, আই এর ভ্যালু কি হচ্ছে? মাইনাস মাইনাস হচ্ছে, মানে কমছে। তাহলে এই ক্ষেত্রে ডিক্রিজিং লুপের ক্ষেত্রে উল্টে যাবে ফর্মুলাটা, কি হয়ে যাবে? ফার্স্ট ভ্যালু মাইনাস লাস্ট ভ্যালু প্লাস 1, মানে ফার্স্ট ভ্যালু কি এখানে? এন, এন যে কোনো একটা ইন্টিজার, মাইনাস লাস্ট ভ্যালু কি? 1, প্লাস কি হবে? প্লাস হবে 1, ক্যান্সেল আউট করো, নাম্বার অফ ইটারেশন কত হবে? এন। ঠিক আছে, এটা জাস্ট আমি সিনপসিস দিলাম। সব ক্ষেত্রে এইরকম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি না, ঠিক আছে? জাস্ট এই প্যাটার্ন যদি থাকে, এই প্যাটার্ন যদি থাকে, তখনই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, ওকে? আদারওয়াইজ নট, ওকে? সাপোজ এরকম দেয়া আছে, আমি একটা দেখিয়ে দিই। ফর আই ইকুয়াল টু, ইন্টিজার আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দ্যান এন আই প্লাস প্লাস। এই ক্ষেত্রে আমার লুপটা, মানে নাম্বার অফ ইটারেশন, ইটারেশন মানে কি? লুপটা কতবার চলবে, লুপটা কতবার চলবে। দেখো, আই লেস দ্যান এন মানে কি? এন এর ভ্যালু, মানে আই এর ভ্যালু এন হবে না, এন এর থেকে 1 কম হবে, রাইট? তো এন এর থেকে 1 কম মানে কি? এন মাইনাস 1, ওকে? এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি লাস্ট ভ্যালু। আর ফার্স্ট ভ্যালু কি? ফার্স্ট ভ্যালু হচ্ছে আমার 0, প্লাস করে দাও কি? প্লাস করে দাও 1, করলে কত হবে? করলে হবে এন। তাহলে এই লুপটাও আমার এন বারই চলবে, বোঝা গেল? এটা একটা ইনক্রিজিং লুপ, তাই আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। তো এরকম প্যাটার্ন থাকলে তবে এই ফর্মুলাটা ইউজ করো, ওকে? আমি বারবার বলে দিলাম। তো নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখবো আর একটা টাইপের। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিলাম, একটা ফর লুপ আরেকবার নিয়ে নিলাম, যেটা কি? এটা হচ্ছে ফর ইন্টিজার আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু এন, আই ইকুয়াল টু আই ইন্টু 2।
তো এখানে আই এর ভ্যালু কী হচ্ছে, ডাবল হচ্ছে, প্রত্যেকটা স্টেপে আই এর ভ্যালু ডাবল হচ্ছে। তো যখন ফার্স্ট ইটারেশন নাম্বার 1, তখন আই এর ভ্যালু কত, তখন আই এর ভ্যালু 1। 1কে আমরা কীভাবে লিখতে পারি, 2⁻0। তো কন্ডিশন চেক হলো, কি কন্ডিশন, যে 1 কি লেস দ্যান ইকুয়াল টু n, ধরে নিলাম যে ট্রু, ধরে নিলাম যে 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু n। তো আই এর নেক্সট ভ্যালু কী হবে, আই এর নেক্সট ভ্যালু কী হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। দ্যাট মিনস এখন ছিল 1, তো আই এর নেক্সট ভ্যালু কী হয়ে যাবে, 1 ইন্টু 2, যেটাকে আমরা কী লিখতে পারি, 2⁻1, রাইট। তো ইটারেশন নাম্বার যখন 2, তখন আই এর ভ্যালু কত হলো, আই এর ভ্যালু 2 হয়ে গেল। তো চেক করলাম কন্ডিশন যে 2 কি লেস দ্যান ইকুয়াল টু n, ধরে নিলাম এবারেও কন্ডিশন ট্রু, ধরে নিলাম, ওকে, বিকজ n যা খুশি হতে পারে আমরা জানি না। তো ধরে নিলাম n এর ভ্যালু, মানে সরি, কন্ডিশন ট্রু হলো। তো এখন আই এর ভ্যালু কত হয়ে যাবে, ছিল কত 2, ছিল কত 2, তার ডাবল হয়ে যাবে, মানে 2 ইন্টু 2 4 হয়ে যাবে। 4কে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি। তো যখন ইটারেশন নাম্বার 3, সিমিলারলি তখন আই এর ভ্যালু কী হয়ে যাবে, 4 হয়ে যাবে। তো ধরে নিলাম এবারও কন্ডিশন কী হলো, ট্রু হলো, ওকে। তো এরম করতে করতে যখন, আচ্ছা, 4 ইজ লেস দ্যান ইকুয়াল টু n, তো আই এর ভ্যালু, মানে নেক্সট কী হবে, নেক্সট ভ্যালু অফ আই কী হবে, 4 ইন্টু 2, দ্যাট ইজ 8। 8কে আমরা কী লিখতে পারি, 2 কিউব লিখতে পারি। তো এরকম চলতে চলতে ধরো আফটার কে ইটারেশন, আফটার কে ইটারেশন বা কেথ ইটারেশন, আফটার কেথ ইটারেশন আমি কি লিখতে পারি, আর ধরে নিলাম কেথ ইটারেশনটাই হচ্ছে আমার লাস্ট ইটারেশন, ধরে নিচ্ছি এটাই হচ্ছে আমার লাস্ট ইটারেশন। কন্ডিশন কি হবে, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রত্যেকবার কি হচ্ছে, 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু n, 2 ইজ লেস দ্যান ইকুয়াল টু n, 4 ইজ লেস দ্যান ইকুয়াল টু n, এরকম চেক হচ্ছে, রাইট। তো কেথ ইটারেশনে কন্ডিশন কি হবে, কেথ ইটারেশনে কন্ডিশন হবে 2k ইজ লেস দ্যান ইকুয়াল টু n। কেন, বিকজ সব 2 এর পাওয়ারই এগোচ্ছে, ভালো করে দেখো। 1কে আমরা লিখতে পারি 2⁻0, 2কে আমরা লিখতে পারি 2⁻1, 4কে আমরা লিখতে পারি 2⁻2। তাহলে কেথ ইটারেশনে কী হবে, কেথ ইটারেশনে অ্যাকচুয়ালি কী হবে, এটা 2k-1 হয়ে যাবে। কেন k-1, কেন, ভালো করে দেখো। যখন ইটারেশন নাম্বার 2, তখন 2 এর পাওয়ারে কে রয়েছে, 1। যখন ইটারেশন নাম্বার 3, তখন 4 মানে কি, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার। তার মানে এখানে 3 রয়েছে, ইটারেশন নাম্বার 3, আর পাওয়ারে রয়েছে 1 কম, মানে 3-1, রাইট, বুঝতে পারছো। ইটারেশন নাম্বার হচ্ছে 3, আর 2 এর পাওয়ারে কী রয়েছে, 2 এর পাওয়ারে হচ্ছে কন্ডিশনে 2 এর পাওয়ারে কী রয়েছে, 2 মানে কি 3-1। সিমিলারলি ইটারেশন নাম্বার যখন 2, তখন 2 এর পাওয়ারে কে রয়েছে, 2 এর পাওয়ারে রয়েছে 1, 2⁻1 ইজ লেস দ্যান ইকুয়াল টু n, এটা হচ্ছে আমার কন্ডিশন। তার মানে ইটারেশন নাম্বার যেটা থাকবে 2 এর পাওয়ারে 1 কম থাকবে। তার মানে সেকেন্ড ইটারেশন যদি হয় তাহলে 2 এর পাওয়ারে হবে 1, থার্ড ইটারেশন যদি হয় 2 এর পাওয়ারে হবে 2, তাহলে কেথ ইটারেশন যদি হয় 2 এর পাওয়ারে কী হবে, k-1, ওকে। তাহলে যদি আমি ইনইকুয়ালিটিটাকে হাঁটিয়ে ইকুয়ালিটিটা নিয়ে নিই, দ্যাট ইজ 2k-1 ইকুয়াল টু n, দুদিকে যদি লগ নিয়ে নিই তাহলে কী হবে, পরের পেজে যাই, পেলাম হচ্ছে 2k-1 ইকুয়াল টু হচ্ছে আমার n, টেকিং লগ বোথ সাইড, ওকে, টেকিং লগ বোথ সাইড, তোমরা খাতায় পাশে লিখবে টেকিং লগ বোথ সাইড, আমি লিখলাম না। তো লগ নিয়ে নিই, লগ 2k-1, লগের বেস 2ই রাখলাম, ইকুয়াল টু লগ n বেস 2। তো লগের একটা প্রপার্টি আছে, কি প্রপার্টি, লগের একটা প্রপার্টি আছে যে এই যে পাওয়ারে যেটা থাকে, আমি সার্কেল করছি, তোমরা করবে না,
সেটা কি হয়, সেটা সামনে চলে আসে। এটা লগের একটা প্রপার্টি আছে, রাইট? তো পাওয়ারে যেটা রয়েছে সেটা সামনে এলে কি হবে, সেটা সামনে এলে কে মাইনাস ওয়ান পড়ে থাকবে, আর লগ টু বেস টু পড়ে থাকবে, লগ টু বেস টু পড়ে থাকবে। আর এখানে কে রয়েছে, এখানে রয়েছে লগ টু এন। যেটার ফ্লোর ভ্যালু আমরা নিয়ে নেবো, ওকে, যেটার ফ্লোর ভ্যালু আমরা নিয়ে নেবো, ওকে। এখন লগ টু বেস টু মানে কি, লগ টু বেস টু মানে হচ্ছে লগের আর একটা প্রপার্টি, যখন বেস আর এটা সেম হয়ে যাবে তখন কি হবে, ওয়ান হয়ে যায়, রাইট? মানে আমি বলছি লগ, সাপোজ লগ এক্স বেস এক্স, কী হয়ে যাবে, এটার ভ্যালু সবসময় ওয়ান হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকলো, কে মাইনাস ওয়ান ইকুয়াল টু, আচ্ছা ফ্লোর ভ্যালু কেন নিলাম, বিকজ আমরা ইকুয়ালিটিটাকে সরিয়ে এগুলো ক্যালকুলেট করছি, রাইট? ইকুয়ালিটিটাকে সরিয়ে ক্যালকুলেট করছি, তাই আমি এখানে ফ্লোর ভ্যালু নিয়ে নিচ্ছি লগের, ওকে। লগ টু এন মানে লগ এন বেস টু। তাহলে এখান থেকে কে এর কী পেলাম, এখান থেকে কে এর ভ্যালু পেলাম লগ এন বেস টু, তার ফ্লোর ভ্যালু প্লাস ওয়ান, ওকে। তো এটাই হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ইটারেশন। এটাই কি, এটাই হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ইটারেশন, টোটাল নাম্বার অফ ইটারেশন, টোটাল নাম্বার অফ হোয়াট, টোটাল নাম্বার অফ ইটারেশন, ইটারেশন, ওকে ওকে। আমি আর লিখলাম না, শর্টে লিখলাম। তো টোটাল নাম্বার অফ ইটারেশন হচ্ছে কি, লগ এন বেস টু প্লাস ওয়ান। তাহলে এটার উপর যদি আমরা কি পেলাম, কে ইকুয়াল টু লগ এন বেস টু ফ্লোর ভ্যালু প্লাস ওয়ান। এটার উপর যদি আমরা বিগো নোটেশন অ্যাপ্লাই করি, বিগো নোটেশন কি এগেন আমি বলছি পরের ভিডিওতে ডিসকাস হবে। তাহলে দেখো ওয়ানটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ওটাকে ইগনোর করো, ওয়ানটাকে যদি ইগনোর করি তাহলে লগ এন বেস টু পড়ে থাকবে, এটার উপর অ্যাপ্লাই করলে কি থাকবে পড়ে, বিগো অফ লগ এন বেস টু। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কার, এই কোডটার, কোড মানে এই সেগমেন্টটার, ওকে। কোডের এই অংশটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগো অফ লগ এন, ওকে। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে হচ্ছে এইটা, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এটা টাইম কমপ্লেক্সিটি তোমরা আমাকে জানাবে কি হবে, হোমওয়ার্ক কমেন্টে তোমরা জানাবে, ওকে। ভিডিওর লেকচারের কমেন্টে তোমরা জানাবে এটার টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে, যদি প্রবলেম হয় সেটা আমি ডিসকাস করে দেবো আলাদা ভিডিওতে, ওকে। নেক্সট আমরা দেখবো হচ্ছে নেস্টেড লুপ কি। নেস্টেড লুপ মানে হচ্ছে একটা লুপের ভিতরে মাল্টিপল লুপ, ওকে। একটা ফর লুপের ভিতরে আর একটা ফর লুপ, একটা ওয়াইল লুপের ভিতরে আর একটা ওয়াইল লুপ, ওকে। তো যখনই নেস্টেড লুপ থাকবে তখন কি করবে, মাল্টিপ্লাই করবে। ব্যাপারটা কি দেখিয়ে দিচ্ছি। ধরো এটা একটা রয়েছে ফর ইন্টিজার আই ইকুয়াল টু ওয়ান, আই লেস দেন ইকুয়াল টু এন, আই প্লাস প্লাস। তার ভিতরে আর একটা লুপ রয়েছে ফর ইন্টিজার জে ইকুয়াল টু ওয়ান, জে লেস দেন ইকুয়াল টু এন, জে প্লাস প্লাস। আর ভিতরে কি লেখা আছে, কনস্ট্যান্ট টাইম স্টেটমেন্ট, মানে কিছু একটা স্টেটমেন্ট চলছে ওখানে, ওকে। প্রিন্ট হতে পারে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই হতে পারে, হোয়াট এভার লুপের বডির মধ্যে রয়েছে। তো প্রশ্ন হচ্ছে লুপটা কতবার এক্সিকিউট হচ্ছে, টোটাল লুপটা। দেখো আমি কি বলেছি, নেস্টেড লুপে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে বাইরের যে লুপটা ফর ইন্টিজার আই ইকুয়াল টু ওয়ান, আই লেস দেন ইকুয়াল টু এন, আই প্লাস প্লাস, এটা কতবার এক্সিকিউট হয় আমরা জানি, আমরা করে এসেছি আগে, এন টাইম, রাইট? কী করে বলছি এন টাইম, দেখো লাস্ট ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু প্লাস ওয়ান করবে, করলে কত হবে, এন টাইমই হবে। আর ভিতরের লুপটা কতবার এক্সিকিউট হবে, ভিতরের লুপটা এক্সিকিউট হবে কতবার, দেখো লাস্ট ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু, মানে লাস্ট ভ্যালু কত এন, মাইনাস ওয়ান প্লাস ওয়ান করলে এন টাইম। তাহলে কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। বাইরের লুপটা চলছে এন টাইম, তাহলে এন ইনটু ভিতরের লুপটা কতবার চলছে এন টাইম, ইনটু এন করলে কত হবে, এন স্কোয়ার টাইম। তাহলে এন স্কোয়ারের সঙ্গে কোনো এখানে কনস্ট্যান্ট নেই, তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হবে, বিগো অফ এন স্কোয়ার, ওকে। আচ্ছা এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আগের এক্সাম্পলেও হয়তো আসতে পারে, যে আমরা
যখন এক্সাম্পল 1 করছিলাম প্রত্যেকটা অপারেশন দেখছিলাম, চেক করছিলাম কতবার হচ্ছে, রাইট? এই এক্সাম্পলগুলোর বেলায় কেন করছি না? তো এটার অ্যান্সার হচ্ছে আমরা সবসময় বেসিক অপারেশনগুলো চেক করব। এখানে বেসিক অপারেশন কি, যে লুপটা কতবার চলছে, নাম্বার অফ ইটারেশন, রাইট? বেসিক অপারেশন হচ্ছে আমার এটা, তো সেটা চেক করলেও হবে। ওকে, বাকি কনস্ট্যান্টগুলো কী হয়, ইগনোর হয়ে যায় লাস্টের দিকে, তো সেগুলো আমরা আর ক্যালকুলেট করছি না, কারণ কনস্ট্যান্টগুলো কী হয়, এমনি ইগনোর হয়ে যায়, রাইট? তো আমরা বেসিক অপারেশনগুলোই ক্যালকুলেট করছি। এখানে বেসিক অপারেশন হচ্ছে নাম্বার অফ ইটারেশন, যে একটা লুপ কতবার চলছে, বাইরের লুপটা এন বার, ভিতরের লুপটা এন বার, তাহলে এন ইন্টু এন করো, টোটাল কত হচ্ছে, এন স্কোয়ার টাইম, তাহলে টোটাল টাইম কমপ্লেক্সিটি কত হয়ে গেল, এটার উপর অ্যাপ্লাই করো বিগো অফ এন স্কোয়ার। সিমিলারলি এই এক্সাম্পলটা ভালো করে দেখবে, এখানেও দুটো ফর লুপ নিয়েছি, আর ভিতরের ফর লুপের মধ্যে একটা কিছু একটা হচ্ছে, কনস্ট্যান্ট টাইম স্টেটমেন্ট। বাইরের লুপটা কতবার চলবে, দেখো এন টাইম চলবে, কি করে, এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান এন টাইম। ভিতরের লুপটা কতবার চলবে, এক্ষুনি আমরা করলাম। ভিতরের লুপটা দেখো ভালো করে দেখবে, জে এর ভ্যালু জে ইকুয়াল টু জে ইন্টু টু হচ্ছে। ওকে, এটা মানে কি, এটা মানে হচ্ছে লগ এন টাইম, ভিতরের লুপটা লগ এন টাইম চলছে, তাহলে বাইরের লুপটা এন ইন্টু ভিতরের লুপটা লগ এন করলে কত হচ্ছে, এন লগ এন টাইমস টোটাল এই কোডটা রান করছে। তাহলে এটার উপর যদি বিগো অ্যাপ্লাই করি কী হবে, বিগো অফ এন লগ এন। ওকে, তো আজকের লেকচারটা এই অবধি থাকলো, তব তক কে লিয়ে বাই বাই। আর হোমওয়ার্ক যেটা আমি দিলাম সেটা অবশ্যই করবে। ওকে, আমি চেক করব কে করছো, কে ঠিক করছো, কে ভুল করছো, সেটা আমি চেক করব। ঠিক করলে বলবো, ভুল করলে সেটাও বলে দেবো। ওকে, সো তব তক কে লিয়ে বাই বাই, টেক কেয়ার, লেকচার দেখতে থাকো, পড়তে থাকো। ওকে, বাই, স্টে টিউন।